প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ মহিমায় তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো এবং সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের রাসায়নিক বন্ধন পাঠ 17 নিয়ে আলোচনা করব। এখানে আছে অরবিটাল সংকরণ। আজকে অরবিটাল সংকরণের DsP2 সংকরণ, DsP3 সংকরণ এবং D2sP3 সংকরণ আর D3sP3 সংকরণ নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগে আলোচনা করেছিলাম যে অরবিটাল সংকরণের মধ্যে প্রত্যেকটা সংকর অরবিটাল একটা সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাটা সাধারণত কোনো একটা পরমাণু যোজ্যতা স্তরে, বিশেষ করে সর্বশেষ যোজ্যতা স্তরে ইলেকট্রন সমূহের, অযুগ্ম ইলেকট্রন সমূহের বা তাদের নিঃসঙ্গী ইলেকট্রন যুগল বিশিষ্ট যৌগসমূহের সংকরণের মাধ্যমে যে প্রক্রিয়াটা সম্পন্ন করে সেটাকে সাধারণত আমরা অরবিটাল সংকরণ বলে থাকি। অর্থাৎ নতুন ধরনের কিছু অরবিটাল, নতুন অরবিটাল সৃষ্টি হবে। যেমন মনে করো DsP2 সংকরণ আমরা কাকে বলবো? প্রথমে আমি বলি DsP2 সংকরণ। DsP2 সংকরণ বলতে আমরা বুঝি আসলে কোনো পরমাণুর যোজ্যতা স্তরে একটা S, দুইটা P এবং একটা D এর সংমিশ্রণ ফলে সমশক্তি 4টি নতুন অরবিটাল সৃষ্টি প্রক্রিয়াকে আমরা DsP2 সংকরণ বলে থাকি। তো DsP2 সংকরণ প্রদর্শন করে এই ধরনের বেশ কিছু যৌগ আছে। যেমন মনে করো একটা আমি জটিল যৌগের কথা বলতেছি, যেটা হচ্ছে ট্যাট্টামিন কপার সালফেট একটা যৌগ এবং ট্যাট্টামিন কপার অর্থাৎ 2+ আয়ন একটা জটিল আয়ন। এই ধরনের একটা জটিল আয়ন, এই জটিল আয়ন সাধারণত DsP2 সংকরণ প্রদর্শন করে। অর্থাৎ আমরা যদি এখানে এই যৌগটার, এই আয়নটা বা এই যৌগটার মধ্যে যে কপার আছে, সেই কপারের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। আমি যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9 হবে। কিন্তু এটা হচ্ছে অস্থিতিশীল একটা ইলেকট্রন কনফিগারেশন। অস্থিতিশীল ইলেকট্রন কনফিগারেশন, এটাকে সুস্থিত করার জন্য এই 4s থেকে একটা ইলেকট্রন 3d তে নিয়ে যেতে হবে, তখন এটা সুস্থিতি লাভ করবে। এবং তার যদি পরবর্তী আমি ইলেকট্রন কনফিগারেশন দেখাই 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10, এটা হচ্ছে একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস। এবং এটা যখন আমি এখানে সাধারণত কপারের জার মানটা হচ্ছে +2। কেন কপারের জার মান যদি x ধরি, অ্যামোনিয়ার জার মান যদি 0 ধরি, তাহলে x + 0 × 4 = +2, অর্থাৎ কপারের জার মান +2 হবে। এবং কপারের জার মান +2 যদি হয়, এই ক্ষেত্রে +2 হবে কারণ এখানে x ধরবো, এখানে 0 × 4 আর এখানে -2 = 0। সেক্ষেত্রে -2টা ডানে গেলে তখন +2 হয়ে যাবে। অর্থাৎ এখানে x মানে কপারের জার মান হবে +2। এখন আমি যদি কপার 2+ এই ধরনের যদি আয়নের যদি ইলেকট্রন কনফিগারেশন দেখাই, তাহলে ইলেকট্রনগুলো যোজ্যতা স্তর থেকে যাবে। এখন আমাদেরকে এটা আবার সাজাতে হবে যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s হবে 1। এখন আমি যদি মনে করো সাজাই, তাহলে দেখবো আমরা এখান থেকে অর্থাৎ যোজ্যতা স্তর থেকে একটা ইলেকট্রন চলে যাবে 3p6 এ, 3d মনে করো 9 হবে। যোজ্যতা স্তর 4s থেকে একটা ইলেকট্রন যাবে এবং 3d থেকেও একটা ইলেকট্রন যাবে এবং এখানে 3d 9 হবে। এবং এটাকে যখন আমরা মনে করো 1s2 2s2 2p6 3s2 3p6 এভাবে যদি তার অরবিটালগুলোকে স্পেশালি দেখাই, যেখানে 5টা অরবিটাল আছে এবং একটা একটা করে প্রথমে ইলেকট্রন যাবে, 5টা অরবিটাল 5টা ইলেকট্রন যাবে, আর 4টা ইলেকট্রন আছে, এই 4টা ইলেকট্রন সাধারণত এইভাবে যাবে। তো এইভাবে যাওয়ার পর আমরা যদি এটার আসলে যে যৌগটা যে ট্যাট্টামিন 2+ আয়ন, এই আয়নের জন্য বা এই যৌগের জন্য, এই যৌগটা আমি এখানে লিখতে পারতাম, এই যৌগের আয়নটা লিখলাম। এখানে কিন্তু লিগ্যান্ড আছে, 4টা লিগ্যান্ড আছে, অ্যামোনিয়া লিগ্যান্ড 4টা। এটা হচ্ছে ট্যাট্টামিন কপার 2+ আয়ন, অর্থাৎ কপার 2 আয়ন, কারণ এখানে কপারের জার মান +2, সেই জন্য কপার 2 আয়ন আমরা লিখবো। এবং আমরা যদি এটা ইলেকট্রন কনফিগারেশন পুনরায় আমরা লিখি, তাহলে এভাবে লিখে 3s2 3p6 লিখে
এখানে মনে করো 3D এর জন্য আমি অরবিটালগুলো প্রথমে দেখাবো এবং একটা একটা করে ইলেকট্রন এভাবে যাবে, আবার দেখবো আমরা এভাবে ইলেকট্রনগুলো আসতেছে যে এখানে পরিপূর্ণ হয়ে গেল। এখন এখানে একটা 4s আছে আর একটা 4p আছে, 4p এর মধ্যে 3টা অরবিটাল আছে, 4d এর মধ্যে মনে করো আবার 5টা অরবিটাল আছে এভাবে। তো দেখা যাবে যে আসলে এই ইলেকট্রনটা এখান থেকে এই ডির মধ্যে যাবে। বই পুস্তকে তুমি দেখবে 4p যেটা দিয়েছে, এটা 4p যেটা না দিয়ে তুমি এই ডি অরবিটালে ইলেকট্রন ডি অরবিটালে দেখাবে, এটাই হচ্ছে শুদ্ধ। এবং এখানে আসলে অ্যামোনিয়ার একটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যাবে, এখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যাবে, এখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যাবে, এখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যাবে। যেহেতু অ্যামোনিয়া চারটি অ্যামোনিয়া, একটা ডি, একটা এস এবং 2টা পির মধ্যে যাবে, তখন এই সংকরণটা কি দেখাবে? এখানে সংকরণ হবে DsP2 সংকরণ, অর্থাৎ হাইব্রিডাইজেশন রিঅ্যাকশন হবে। তাহলে এরকম যদি মনে কর সংকরণ হয়, DsP2 সংকরণ হয়, তখন তার গঠনটা কিন্তু হবে বর্গকার সমতলীয়। অর্থাৎ বর্গকার সমতলীয় গঠনটা কিরকম? একটা বর্গক্ষেত্র আমি মনে করবো, এটা একটা বর্গক্ষেত্র আমি অঙ্কন করলাম। মনে করো এই বর্গক্ষেত্রের মধ্যে কপার 2+ হিসেবে এখানে থাকবে, এবং এখানে একটা অ্যামোনিয়ার মলিকুল থাকবে, 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 এবং অ্যামোনিয়ার মলিকুল থেকে 2টি করে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এবার মনে করো কপার আয়নের মধ্যে যাবে, গিয়ে এখানে দেখা যাবে যে কপার 2+ আয়ন হিসেবে থাকবে, এবং এটা মনে করো ট্যাকটামিক কপার 2+ আয়ন হিসেবে থাকবে, এবং তার গঠনটা হবে বর্গকার সমতলীয়। এটার গঠনটা হবে বর্গকার সমতলীয়। প্রিয় শিক্ষার্থী, বর্গকার সমতলীয় এই যৌগের প্রতিটা বা আয়নের প্রতিটা কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এখানে অ্যামোনিয়া, কপার এবং অ্যামোনিয়া, আমি যদি অ্যামোনিয়াকে মনে করি বি দিলাম, কপারকে A+, 2+ দিলাম, অথবা এ দিলাম, কপারকে 2+ আমি এখানে দিয়ে দিলাম, এই কর্নার দিয়ে দিলাম, তাহলে আমি যদি মনে করো এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে বি ধরতে BAB, এই কোণটার পরিমাণ হবে 90 ডিগ্রি, এবং তার গঠনটা হবে স্কয়ার পিরামিডাল, অর্থাৎ বর্গকার সমতলীয়। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে, যতগুলো মনে করো আয়ন বলো, যৌগ বলো, যাদের গঠনটা বর্গকার সমতলীয় হবে, বিশেষ করে অবস্থান্তর যৌগের গঠে বর্গকার সমতলীয় হবে, তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণত তাদের কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি। আবার যদি তুমি এরকম একটা যৌগের কথা বলো, আয়নের কথা বলো, যেমন নিকেল টেট্রাকার্বনেট, নিকেল 2+ আয়ন, এই যৌগের কিন্তু দেখবে 4s2 ইলেকট্রন চলে যাবে, কিন্তু নিকেলের মধ্যে এখানে 8টা ইলেকট্রন থাকবে, 3d8 হবে। 3d8টা যখন এখানে সচরাচর বসে যাবে, তখন এখানে DsP2 সংকরণ হবে। এখানে কিন্তু কপার 2+ এর মধ্যে যে মনে করো এখানে এই যে 9টা ইলেকট্রন আছে, কিন্তু নিকেল 2+ আয়নে 8টা ইলেকট্রন থাকবে ডি অরবিটালে। এই 8টা ইলেকট্রন যদি এভাবে বসে, তাহলে একটা ডি মনে কর খালি থাকবে, আর একটা এস, 2টা পি খালি থাকবে, তখন এটার সংকরণ হবে DsP2 সংকরণ। এবার কিন্তু সাধারণত আমরা বর্গকার সমতলীয় গঠনটা ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন DsP3 সংকরণ নিয়ে আমি আলোচনা করব। DsP3 সংকরণটা আমরা কিভাবে দেখাবো? DsP3 সংকরণ, DsP3 সংকরণ এই DsP3 সংকরণটা আসলে হচ্ছে যে কোনো পরমাণুর যোজ্যতা স্তরে একটা ডি, একটা এস এবং 3টা পি এর সংমিশ্রণ ফলে সমশক্তি 5টি নতুন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে আমরা সাধারণত DsP3 সংকরণ বলে থাকি। DsP3 সংকরণ দেখাবে এই ধরনের যৌগ সাধারণত আমরা বলতে পারি ফসফরাস পেন্টাক্লোরাইড। এই যৌগটা কিন্তু DsP3 সংকরণ দেখাবে। এছাড়া আরও দেখাবে যেমন জ্যানন টেট্রাফ্লোরাইড, এটাও কিন্তু DsP3 সংকরণ দেখায়, কারণ সেখানেও নিঃসঙ্গ ইলেকট্রন থাকবে 2টা। আচ্ছা যাক, এটা আমি বিশেষ করে ফসফরাস পেন্টাক্লোরাইড দেখাবে। এবং ফসফরাসের আমরা যদি ইলেকট্রন কনফিগারেশন করি, তাহলে দেখবে 1s2 2s2 2p 6 3s2 3p 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 15 2 4 10 10 দিয়ে 12 12 3 15 15টা ইলেকট্রন আছে। তার যোজ্যতা স্তরে ইলেকট্রনগুলো সাধারণত আমরা এইভাবে দেখাতে পারি 1s2 2p 6 3s1 উত্তেজিত অবস্থায়, 3p x1 3p y1 3p z1 3d z2 1, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন আমরা 5টা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে যদি আমি ক্লোরিনের যদি ইলেকট্রন কনফিগারেশন করি, তাহলে আমরা দেখব 1s2 2s2 2p 6 3s2 3p কত হবে 5।
এবং এটাকে যদি আমি উত্তেজিত অবস্থায় যদি ইলেকট্রন কনফিগারেশন দেখা 1s2 2s2 2p 6 3s 2 3px2 3py2 3pz1, অর্থাৎ এখানে একটা ফসফরাসের মধ্যে 5টা ক্লোরিন, এই 3pz1 অরবিটালের ইলেকট্রনগুলো মুখামুখি অতিক্রমণের মাধ্যমে sp3 সংকরণ দেখাবে। তাহলে আমরা যদি এখানে ফসফরাস পেন্টাক্লোরাইডের জন্য, ফসফরাসের জন্য যদি এটা ইলেকট্রন কনফিগারেশনটা দেখাই, আসলে ফসফরাসের জন্য যদি আমি যদি 15 এর জন্য 1s2 2s2 2p6 2p6, এখানে কিন্তু s এর মধ্যে একটা অরবিটাল, p এর মধ্যে 3টা অরবিটাল, d এর মধ্যে 5টা অরবিটাল, কিন্তু এখানে ইলেকট্রন আছে s এর মধ্যে একটা, p এর মধ্যে 3টা এবং d এর মধ্যে একটা। তাহলে অযুগ্ম ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা অযুগ্ম ইলেকট্রন আছে। এই 5টা অযুগ্ম ইলেকট্রন যদি মনে করি ফসফরাস পেন্টাক্লোরাইডের জন্য আমরা যদি বলে থাকি, তাহলে আমরা দেখব 1s2 2s2 2p কত হবে 6, এখানে 3s, এটা 3p এবং এটা হচ্ছে 3d এর মধ্যে এরকম অরবিটাল থাকবে। এবং এখানে যে একটা একটা করে ইলেকট্রন আছে, এই একটা একটা করে ইলেকট্রন আমরা এইভাবে দেখাবো। পরবর্তীতে যে ক্লোরিনে একটা একটা করে ইলেকট্রন এইভাবে আসবে, তখন এটা সংকরণটা হবে যে sp3d সংকরণ হবে, sp3d হাইব্রিডাইজেশন হবে, এবং এই sp3d হাইব্রিডাইজেশন যারা দেখাবে তাদের গঠনটা আসলে হবে ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। তো ত্রিভুজ আকৃতি একটা আমি গঠন দেখাবো এভাবে, এটা একটা ত্রিভুজ আকৃতি এবং এখানে দ্বিপিরামিড হবে, অর্থাৎ এখানে একটা ক্লোরিন, 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 এগুলোর মধ্যে একটা এরকম দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল হবে। অর্থাৎ এখানে একটা ত্রিভুজ গঠন করবে, প্রথমে এই ত্রিভুজ গঠন করতেছে, একটা ত্রিভুজ গঠন করবে, পরবর্তী দেখা যাবে যে এখানে দ্বিপিরামিডীয় হবে। এখানে মনে করো ফসফরাস, এখানে মনে করো ফসফরাস থাকবে, এই ফসফরাসের মধ্যে এগুলোর আকর্ষণ থাকবে, অর্থাৎ এখানে একটা আকর্ষণ, এখানে একটা আকর্ষণ, এখানে একটা আকর্ষণ, এদিকে একটা আকর্ষণ, এদিকে একটা সমদ্বিবন্ধন, অর্থাৎ 5টা সমদ্বিবন্ধন হচ্ছে। তাহলে এই d3sp3 সংকরণের গঠনটা হচ্ছে ত্রিভুজাকার বা ত্রিকোণাকার ভুজাকার দ্বিপিরামিডীয় হবে, এবং তার প্রত্যেকটা কোণ, এই কোণগুলো হবে বিশেষ করে 120 ডিগ্রি, 120 ডিগ্রি কোণ হবে। মনে করো তিন পাশে মনে করি ফসফরাস মাঝখানে আছে, তার 3 পাশে 3টা বন্ড আছে, একটা বৃত্তের কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি, এটা কোণ কাট করলে 120 ডিগ্রি হচ্ছে। এবং এখানে উপরে দেখবে 90 ডিগ্রি কোণ 3টা আছে, নিচের দিকে 90 ডিগ্রি কোণ 3টা আছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ মনে করো 6টি দেখবে, 6টি 90 ডিগ্রি কোণ আছে। তাহলে এই যে ত্রিভুজাকার দ্বিপিরামিডীয় গঠন এবং তার মধ্যে যে 9টি কোণ আছে, তার মধ্যে 3টা হচ্ছে 120 ডিগ্রি কোণে থাকবে আর 6টি থাকবে 90 ডিগ্রি কোণে। তো এইভাবে সাধারণত আমরা তার গঠনটা ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এরপর আমি যাব d2sp3 সংকরণে। d2sp3 সংকরণ আমরা সাধারণত কিভাবে ব্যাখ্যা করব? বিশেষ করে কোন একটা পরমাণু যে যথাস্ত্র একটা s 3টা p এবং 2টা d এর সংমিশ্রণ ফলে সমশক্তির 6টি নতুন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে আমরা সাধারণত d2sp3 সংকরণ বলে থাকি। যেমন d2sp3 সংকরণ দেখায় যে সালফার হেক্সাফ্লোরাইড এই যৌগটা দেখাবে। আরও মনে করো বিশেষ করে অবস্থান্তর মধ্যে আয়ন বা যৌগ, বিশেষ করে পটাশিয়াম ফেরোসাইনাইড, পটাশিয়াম ফেরিসাইনাইড, অর্থাৎ হেক্সাসাইনোফেরেট 2 আয়ন, হেক্সাসাইনোফেরেট 3 আয়ন, এই সমস্ত যৌগগুলো কিন্তু d2sp3 সংকরণ প্রদর্শন করে। তাহলে এখানে সাধারণত আমরা যদি প্রায় এই SF6 হিসাবে দেখাই, যেগুলো সাধারণত ইলেকট্রন কনফিগারেশন একেবারে ছোটোর দিকে, অক্সিজেন সাধারণত OF6 গঠন করে না, কারণ অক্সিজেন দ্বিতীয় পর্যায়ের একটা মৌল, সেখানে 2d এর অস্তিত্ব নেই, তাই সাধারণত আমরা F6 লিখতে পারি, কিন্তু OF6 লেখা যাবে না, OF2 লেখা যাবে না, কিন্তু OF2 লেখা যাবে, অক্সোনিয়াম ডাইফ্লোরাইড। এটা হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড। এখন সালফারের যদি ইলেকট্রন বিন্যাস করে 1s2 2s2 2p 6 3s2 3p কত লিখবে 4, এভাবে লিখতে পারি। এবং এটাকে যদি আমি যদি উত্তপ্ত করি তাহলে দেখবো 1s2 2s2 2p6 3s1 3p x1 3p y1 3p z1 3d z square 1 3d x square minus y square 1।
তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে সালফারের অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে? প্রিয় শিক্ষার্থীরা, সালফারের অযুগ্ম ইলেকট্রন আছে সাধারণত 6টি অযুগ্ম ইলেকট্রন দেখতে পাচ্ছি। এখন আমি যদি তাদের ইলেকট্রন মনে করো অরবিটাল গঠনটা যদি দেখাই 1s2 2s2 2p 6 3s এর মধ্যে একটা ইলেকট্রন আছে, 3p এর মধ্যে মনে করো 3টা ইলেকট্রন আছে, এভাবে আমরা দেখাতে পারি। d এর মধ্যে সাধারণত এভাবে দেখবে যে সেখানে 2টা অযুগ্ম ইলেকট্রন আছে, এইভাবে আছে অযুগ্ম ইলেকট্রনগুলো এভাবে আছে। তাহলে এখানে আমরা দেখতে একটা s 3টা p এবং 2টা d এর মধ্যে অযুগ্ম ইলেকট্রন মোট 6টা আছে। এখন আমি যদি একইভাবে যদি ফ্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখবো 1s2 2s2 2p 5 হবে। এটাকে যখন উত্তপ্ত অবস্থায় চিন্তা করো 1s2 2s2 2p x2 2p y2 2p z1 হবে। এবং এটাকে সাধারণত আমরা 1s2 2s এর মধ্যে 2টা ইলেকট্রন থাকে, 2p এর মধ্যে যে মনে করো 3টে অরবিটাল আছে সেগুলোতে 2টা করে ইলেকট্রন এইভাবে আছে। এবং এখানে ফ্লোরিনের যে মনে করো ফ্লোরিনের যে যোজ্যতা স্তরে একটা অযুগ্ম ইলেকট্রন আছে, সেই অযুগ্ম ইলেকট্রনটা কিন্তু এই 6টা ফ্লোরিন পরমাণুর 6টা অযুগ্ম ইলেকট্রন এই সালফারের এই অযুগ্ম ইলেকট্রন 6টার সাথে মুখামুখি অতিক্রমণের মাধ্যমে সেখানে 6টা সিগমা বন্ধন সৃষ্টি করবে, সমযোজী বন্ধন সৃষ্টি করবে বা শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন সৃষ্টি করবে। তো সমযোজী বন্ধনটা আমরা কিভাবে দেখাতে পারি? যে সালফার হেক্সাফ্লোরাইডে যখন আমরা দেখাবো তখন 1s2 2s2 2p6 3s এর মধ্যে 3p আছে মনে করো 3টা অরবিটাল, 3d আছে মনে করো 5টা অরবিটাল। এবার যদি আমরা চিন্তা করি এই যে একটা একটা করে ইলেকট্রন আছে, এবার আমরা প্রথমে দেখাবো এবং পরবর্তীতে আমরা দেখবো যে এখানে আরেকটা করে ইলেকট্রন যাচ্ছে কোথায় থেকে? ফ্লোরিন থেকে একটা একটা করে ইলেকট্রন এভাবে যাচ্ছে, যাওয়ার পর এখানে একটা s 3টা p এবং 2টা d এর সংকরণ পাচ্ছি, আমরা হাইব্রিডাইজেশন পাচ্ছি। তাহলে মনে করো এবার সাধারণত আমরা sp3d2 সংকরণ দেখাতে পারি এবং sp3d2 সংকরণের জন্য আমরা সাধারণত দেখবো যে তার গঠনটা হবে অষ্টতরকীয়, এরকম অষ্টতরকীয় হবে। অর্থাৎ এখানে দেখবে s, এখানে একটা ফ্লোরিন হবে, এখানে একটা ফ্লোরিন হচ্ছে, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন। এটার গঠনটা হবে অষ্টতরকীয়। অর্থাৎ এই গঠনটা হবে অষ্টতরকীয়, অক্টাহাইড্রাল অষ্টতরকীয় গঠন হবে। প্রত্যেকটা কোণ দেখবে 90 ডিগ্রি কোণে থাকবে, প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণে থাকবে। এখানে কোনো কোণের পরিমাণ ব্যতিক্রম হবে না, অর্থাৎ 4টা চতুর্দিকে 90 ডিগ্রি কোণে থাকবে এবং উপরে 4টা নিচের 4টা মোট 12টা আমি 90 ডিগ্রি কোণ এখানে পাবো। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমি দ্বিতীয় sp3 সংকরণ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় sp3 সংকরণ সাধারণত আমরা বিশেষ করে আন্তঃহ্যালোজেন যৌগসমূহের মধ্যে দেখাতে পারি। আন্তঃহ্যালোজেন যৌগ অর্থাৎ 2টি হ্যালোজেন বলে মনে করো যদি সেখানে একাধিক পরমাণু থাকে, বিশেষ করে মনে করো এই ক্লোরোনিয়াম ফ্লোরাইড বলতে পারি, ক্লোরোফ্লোরাইড, মনে করো ক্লোরো ট্রাইফ্লোরাইড, ক্লোরো পেন্টাফ্লোরাইড, ক্লোরো মনে করো হেপ্টাফ্লোরাইড, এই ধরনের যৌগগুলোকে নিয়ে আমরা সাধারণত বলে থাকি যে আন্তঃহ্যালোজেন যৌগ। তবে এখানে মনে করো ক্লোরো হেপ্টাফ্লোরাইড অথবা ব্রোমো হেপ্টাফ্লোরাইড, ব্রোমো হেপ্টাক্লোরাইড অথবা আইডো হেপ্টা ব্রোমাইড, আইডো হেপ্টাফ্লোরাইড, আইডো হেপ্টাক্লোরাইড, এই 6টা যৌগ সাধারণত দ্বিতীয় sp3 সংকরণ দেখায়। আন্তঃহ্যালোজেন যৌগের মধ্যে 6টা যৌগ দ্বিতীয় sp3 সংকরণ দেয়। কে কে? একটা হচ্ছে মনে করো হেপ্টাফ্লোরাইড, তারপর মনে করো ব্রোমো হেপ্টাফ্লোরাইড, ব্রোমো হেপ্টাক্লোরাইড, তার আইডো হেপ্টাফ্লোরাইড, আইডো হেপ্টাক্লোরাইড, আইডো হেপ্টাব্রোমাইড, এগুলো সাধারণত এই 6টা যৌগ সাধারণত দ্বিতীয় sp3 সংকরণ দেখায়। আমি সবচেয়ে যেটা কনিষ্ঠ কম্পাউন্ড ক্লোরিন হেপ্টাফ্লোরাইড সেটা দিয়ে ব্যাখ্যাটা দেব যে ক্লোরিনের যখন আমি ইলেকট্রন কনফিগারেশন করব যে 1s2 2s2 2p 6 3s 2 3p কত হবে 5, এবং এটাকে যদি আমি উত্তপ্ত করি তাহলে দেখবো 1s2 2s2 2p কত হবে 6 3s 1 3p x1 3p y1 3p z1 3d z square 1 3d x square minus y square 1 3d xy 1। অর্থাৎ এখানে আমি 5টা অযুগ্ম ইলেকট্রনকে আমরা এভাবে সাজাবো যে একটা 3s আছে, 3টা 3p আছে আর 3টা 3d আছে। এখন যদি আমি তাদেরকে আমি অযুগ্ম ইলেকট্রন অবস্থায় দেখাতে চাই তাহলে আমরা সাধারণত এখানে 3s এর জন্য একটা ইলেকট্রন এভাবে দেখাতে পারি,
3p এর মধ্যে যে মনে করো তিনটা অরবিটালে তিনটা ইলেকট্রন আছে এইভাবে দেখাতে পারি। 3d এর মধ্যে যে মনে করো এখানে অরবিটাল আছে 5টা, আমি একটা একটা করে ইলেকট্রন দেখাতে পারি। আবার যদি মনে করো ফ্লোরিনের যদি ইলেকট্রন কনফিগারেশন করি ঠিক একইভাবে 1s2 2s2 2p কত হবে 5, এটাকে যদি আমি উত্তপ্ত করি 1s2 2s2 2p x2 2p y2 2p z1 আমরা দেখাতে পারি। এবং আমরা যদি এটার সংকরণটা দেখাই যে আমরা কিভাবে দেখাবো, অর্থাৎ এখানে আমরা দেখাতে পারি যে 1s2 2s2, আবার এখানে 2s-টাকে আমি যদি অরবিটাল চিত্র দিয়ে দেখাই, কিন্তু এটা একটা যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোকে আমরা এবার অরবিটাল চিত্র দিয়ে দেখাতে চাচ্ছি। এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তাহলে এখানে একটা ক্লোরিনের সাথে 7টা ফ্লোরিন পরমাণু 7টা 2pz1 অরবিটালের ইলেকট্রনগুলো মুখামুখি অতিক্রমণের মাধ্যমে এখানে 7টি সমজীবন্ধন সৃষ্টি করবে। এই 7টি সমজীবন্ধন সৃষ্টির মাধ্যমে এখানে d3sp3 সংকরণ দেখাবে। এই d3sp3 সংকরণের মাধ্যমে বোঝা যাবে এই গঠনটা হচ্ছে পঞ্চভুজাকার দ্বিপিরামিডীয়। প্রিয় শিক্ষার্থীরা, যে ক্লোরিন মনে করে হেপ্টাফ্লোরাইড, এই যৌগের আমরা 1s2 2s2 2p 6 রেখে এখানে 3s1 3p এর মধ্যে অরবিটাল হচ্ছে 3টা, ইলেকট্রন আছে একটা একটা করে। 3d এর মধ্যে 5টা অরবিটাল আছে, তাদের মধ্যে আমরা দেখবো যে একটা একটা করে ইলেকট্রন যাচ্ছে এবং পরবর্তীতে ফ্লোরিনের একটা একটা ইলেকট্রন এখানে অ্যাড হয়ে এভাবে সমশক্তির সংমিশ্রণের ফলে সমশক্তির 7টি নতুন অরবিটাল সৃষ্টি করবে। যে অরবিটালগুলো হচ্ছে একটা s, 3টা p 3টা p সংকরণ বলে থাকি আমরা, এটা সংকরণ বলে থাকি। তাহলে এই ধরনের সংকরণ হলে তার গঠনটা কিরকম হবে? তার গঠনটা পঞ্চভুজাকার, এরকম একটা পঞ্চভুজ হবে, পঞ্চভুজ একটা ঘরের মতো পঞ্চভুজ, এবং এই 5টা কর্নারে 5টা ফ্লোরিন থাকবে। 5টা ফ্লোরিন আমরা এভাবে দিতে পারি এবং 5টা ফ্লোরিন এই ক্লোরিনের সাথে এবার বন্ড গঠন করবে এবং এখানে একটা ফ্লোরিন আলাদা হয়ে আসবে, আবার এখানে একটা ফ্লোরিন আলাদা হয়ে আসছে, এখানে দ্বিপিরামিড গঠন সৃষ্টি করবে। অর্থাৎ এটার গঠনটার নাম হবে পঞ্চভুজাকার, পঞ্চভুজাকার দ্বিপিরামিডীয়, দ্বিপিরামিডীয়। এই পঞ্চভুজাকার দ্বিপিরামিডীয় হলে এখানে যে 5টা বন্ড আছে, 5টাকে যদি মানে 30 60কে 5 দিয়ে ভাগ করলে 72 ডিগ্রি কোণে থাকবে 5টা, এবং এখানে উপরে 5টা নিচে 5টা 90 ডিগ্রি কোণে থাকবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ থাকবে 10টা এবং 72 ডিগ্রি কোণ থাকবে 5টা। প্রিয় শিক্ষার্থীরা, এবার সাধারণত আমরা dsp2 dsp3 d2sp3 d3sp3 এই ধরনের সংকরণ নিয়ে ব্যাখ্যা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি একটা বাসার কাজ দিচ্ছি, তুমি বাসার কাজটা লিখে নাও। এগুলোর আলোকে আমি একটা বাসার কাজ দেব। দেখো, তাহলে বাসার কাজটা হচ্ছে আসলে আমি কয়েকটা কম্পাউন্ড বাসার কাজ তোমাদের আজকে উদ্দীপক নং হচ্ছে উদ্দীপক নং মনে করো 49 নম্বর উদ্দীপক। আমি এখানে দুইটা যৌগের কথা লিখতেছি, যে একটা যৌগ মনে করে দিচ্ছি যে একটা আয়ন দিচ্ছি যে টেট্রাএমিন কপার 2+ আয়ন। 2 নম্বর কম্পাউন্ড দিচ্ছি মনে করো দিচ্ছি যে ফসফরাস পেন্টাক্লোরাইড। ক দিয়ে আমি দিচ্ছি যে dsp3 সংকরণ কয়টা আন্তঃহ্যালোজেন যৌগ প্রদর্শন করে। dsp3 সংকরণ কয়টি আন্তঃহ্যালোজেন যৌগ সংকরণ কয়টি আন্তঃহ্যালোজেন যৌগ দেখায়। 1 নম্বর আন্তঃহ্যালোজেন কিছুক্ষণ আগে বলছিলাম 6টা আন্তঃহ্যালোজেন যৌগের নাম লিখছিলাম। সেই 6টা আন্তঃহ্যালোজেন যৌগ সাধারণত d3sp3 সংকরণ প্রদর্শন করে। ক হচ্ছে যে মনে করো এখানে দিচ্ছি সালফার হেক্সাফ্লোরাইড যৌগটি গঠন অষ্টতলকীয় কেন। তারপর ঘ দিয়ে দিচ্ছি অষ্টতলকীয় ঘ দিয়ে দিচ্ছি। তারপর মনে করো ক্লোরিন
উদ্দীপকের 1 নং আয়নটি উদ্দীপকের 1 নং জটিল আয়নটি বর্গাকার সমতলীয়, অর্থাৎ বর্গাকার সমতলীয় যৌগ গঠন করে। ব্যাখ্যা করো। তারপর গ দিয়ে দিচ্ছি। উদ্দীপকে 2 নং যোগে সংকরণ কিরূপ হবে তা বিশ্লেষণ করো। এটা 3, 4। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এতটুকু থাকো। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে এই আশা ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।